আজকের যে সত্যি ঘটনাটা শুরু করছি দিল্লির একদম পাশেই নয়ডা শহর। সেখানকার একটা সত্য ঘটনা। নয়ডার একটা অভিজাত এলাকা, সেক্টর 108। সেখানকার একটা বড় নালায় 6 নভেম্বর 2025 সকালবেলায় লোকজন একটা বডি ভাসতে দেখে। নালার কাছে গিয়ে তারা দেখে একটা মহিলার দেহ। দেহে একটাও জামা কাপড় ছিল না, মাথাটাও ছিল না, সেই সঙ্গে ছিল না মহিলার হাতের ও পায়ের পাতা। বাকি শরীরটা ওই নালার জলে পড়েছিল। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়, পুলিশ চলে আসে। পুলিশ বডিটাকে সেখান থেকে তুলে ফরেন্সিক ল্যাবে পাঠায়। আশেপাশের সমস্ত এলাকার খুব ভালোভাবে তদন্ত করে খুঁজে দেখে পুলিশ টিম। আশেপাশের জায়গাটা খুঁজতে গিয়ে একটা বিছুয়া পাওয়া যায়। বিছুয়া হচ্ছে পায়ের আঙুলের আংটি। সেটাও ওই মহিলাটার বলেই ধরে নেওয়া হয়। পুলিশ টিম সেই বিছুয়াটাও নিজের সঙ্গে নেয়। এবার পুলিশ, জনবহুল একটা এরিয়া, প্রচুর লোকজনের বসবাস সেখানে, সেই রাস্তাতে বহু সংখ্যক গাড়ির যাতায়াত। কে ওই ঘটনা ঘটিয়েছে এক্স্যাক্ট ওই জায়গাটাতেই বা ওই জায়গাটাকে ফোকাস করবে এমন কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না, কিন্তু আশেপাশের এরিয়া, ওই জায়গাতে যে সমস্ত রাস্তাগুলো আসছে সেই সমস্ত রাস্তাগুলোতে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেই সমস্ত ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ। 5000 খানা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছিল 24 ঘন্টায় বিভিন্ন পুলিশের দল। 5000 সিসিটিভি ফুটেজ থেকে 1100 গাড়ির ফুটেজ চেক করে ওই পুলিশ টিম। 6 নভেম্বর ভোরবেলায় ওই বডিটা উদ্ধার হয়েছিল। 5 নভেম্বর 2025 সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ টিম চেক করেছিল। সেই সিসিটিভিতে এমন কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি যে কোনো লোক এসে ওখানে কিছু ফেলছে। তখন পুলিশ টিম লক্ষ্য করতে শুরু করে সন্দেহজনক কোনো গাড়ি ওখানে যাতায়াত করেছে কিনা। 1100টা গাড়ির লিস্ট তৈরি হয়। তাদের ফুটেজ চেক করার পরে 40টা গাড়ির একটা লিস্ট তৈরি করা হয় শর্ট লিস্ট করার পর। এবার বলি কিভাবে পুলিশ সন্দেহ করছিল বা শর্ট লিস্টেড করতে কোন পন্থাটা অবলম্বন করা হয়। পুলিশ দেখে ওই সমস্ত গাড়িগুলোর মধ্যে সন্দেহজনক চলাচল বা গতিবিধি কোন কোন গাড়ির। সন্দেহজনক গতিবিধি বলতে যে ক্ষেত্রে অপরাধীরা গাড়ি ব্যবহার করে সেখানে হয় গাড়ির লাইট নিভিয়ে দেওয়া হয়, কখনো সেই গাড়ির স্পিড খুব বাড়িয়ে দেওয়া হয়, কখনো বা অপরাধ করার পরে গাড়িটা আবার ওই এরিয়াতেই ফিরে আসে, বারবার ফিরে আসে চারিদিকের অবস্থাটা চেক করার জন্য। এই ধরনের অনেক রকম ব্যাপার দেখার পরে 40 খানা গাড়ি শর্ট লিস্টেড করা হয়। প্রত্যেক গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। বেশিরভাগ গাড়ি তার মধ্যে থেকে ওই 40 খানা গাড়ির মধ্যে 39 খানা গাড়ির ড্রাইভার, তাদের সঙ্গের হেল্পার, সবার সাথে জিজ্ঞাসাবাদ হয়। তারা কোনো না কোনো বিশ্বাসযোগ্য বা লজিক্যাল উত্তর দিয়েছিল তাদের ওই এরিয়া দিয়ে যাওয়ার বা আসার বা স্পিডে চলে যাওয়া। কিন্তু একটা গাড়ি, একটা এসি বাস, সেটার চালককে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পুলিশ এবার শর্ট লিস্টেড করে ওই বাসটাকে বা ওই বাসের চালককে খোঁজার চেষ্টা করছিল। পুলিশ কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে এই যে অপরাধ হয়েছে তার সঙ্গে ওই এসি বাসটা জড়িত রয়েছে। এবার খোঁজ নেওয়া হয় যে বাসটা কার বা কোথায় কাজ করে এই বাসটা। তারপর বুঝতে পারা যায় যে ওটা একটা নয়ডার পাশে আশ্রম রয়েছে, সেই আশ্রমের কাজ করে ওই এসি বাস। বাসটা চালায় মনু সোলঙ্কি নামের 34 বছর বয়সী একজন ভদ্রলোক। তবে সাধারণ লোকজনকে নিয়ে ওই বাসে যাতায়াত করা হয় না, শুধু আশ্রমের লোকজন বা আশ্রমে যে
সন্ন্যাসীরা থাকেন, তারা নিজেদের বিভিন্ন জায়গায় যাওয়ার কাজে ওই বাসটাকে ব্যবহার করে থাকেন। মনু সোলঙ্কির বাড়ি নয়ডার পাশে বিভিন্ন গ্রাম রয়েছে, সেই রকমই একটা গ্রাম, নাম হচ্ছে বারালা গাঁও। সেখানে মনু সোলঙ্কি থাকে। আরো একটা কথা বলি, নয়ডা খুব উন্নত একটা শহর। নয়ডার পাশে বিভিন্ন গ্রাম ছিল। বর্তমানে সেই জায়গাগুলোর পাশে যদিও গাঁও বা গ্রাম নাম লাগানো হয়, সেগুলো কিন্তু অনেক অনেক উন্নত শহরের থেকেও বেশি উন্নত। কিন্তু সেই প্রাচীনকাল থেকেই জায়গাগুলোর নামের পেছনে গাঁও ব্যাপারটা লাগানো আছে। নয়ডার সেই বারালা গ্রামে পুলিশ টিম গিয়ে পৌঁছায় মনু সোলঙ্কির সাথে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে। এদিকে বারালা এলাকার যে পুলিশ স্টেশন রয়েছে, সেখানে 6 নভেম্বর সকালবেলায় প্রীতি যাদব নামে এক মহিলার মিসিং কমপ্লেন করা হয়েছিল। মিসিং কমপ্লেনটা করেছিল প্রীতির পাশের বাড়ির প্রতিবেশীরা। এবার বলি প্রীতি যাদব কে। প্রীতি যাদব 32 বছর বয়সী একজন মহিলা, বিবাহিতা মহিলা। তার এক ছেলে এক মেয়ে রয়েছে, যাদের বয়স ওই 4-5 বছর। তার হাজবেন্ডের নাম জয়কিষাণ যাদব। তবে তার হাজবেন্ড বেশিরভাগ সময় তার কাছে থাকে না। বর্তমানে লম্বা সময় ধরে হাজবেন্ডের সাথে তার ঝামেলা চলছে, কারণ প্রীতি যাদবের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই ব্যাপারে তার হাজবেন্ডের সাথে তার ঝামেলা লেগেই থাকে। প্রীতি হাজবেন্ডের কাছে ডিভোর্স চাইছে। হাজবেন্ড ডিভোর্স দিতে রাজি নয়, সেই জন্যই সে প্রীতির কাছে আজকাল আশাই ছেড়ে দিয়েছে। পুলিশ টিম প্রীতির হাজবেন্ড জয়কিষাণ যাদবকে খুঁজতে শুরু করে, কারণ পুলিশ টিমের মনে হয়েছিল প্রীতির মিসিং হওয়াতে তার হাজবেন্ডের কোনো না কোনো হাত অবশ্যই রয়েছে। প্রীতির ফ্যামিলিতে প্রীতির এক ছেলে আর এক মেয়ে রয়েছে, আগেই বলেছি। তারা এতটাই ছোট, তাদেরকে ওই পায়ের আংটিটা যখন দেখানো হয়, জিজ্ঞেস করা হয় যে এটা তাদের মায়ের কিনা, দুটো বাচ্চাই বলেছিল যে হ্যাঁ, এরকম আমার মা একটা পরতো, তবে এক্স্যাক্ট এই ডিজাইন কিনা আমরা জানি না। পুলিশ বুঝতে পারে যে এই বাচ্চা দুটোর কাছে প্রীতির ব্যাপারে খুব বেশি কথা জানতে পারা যাবে না। পুলিশ টিম আগেই জানতে পেরেছিল যে মনু সোলঙ্কির বাড়ি এই বারালা গ্রামে। মনু সোলঙ্কির ব্যাপারে যখন আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সবাই বলে যে মনু সোলঙ্কির একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা প্রীতি যাদবের সাথে। পুলিশ এবার বুঝতে পারে পুলিশ ঠিক জায়গাতেই পৌঁছেছে। মনুকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর যখন মনুর জিজ্ঞাসাবাদ হয়, মনু একদম সময় নেয়নি, পুরো ব্যাপারটা খুলে বলেছিল। মনু বলেছিল মনু একজন বিবাহিত লোক, মনুর 2 জন মেয়ে আছে। প্রীতি নিজের হাজবেন্ডের থেকে আলাদা থাকে। মনুর সাথে প্রীতির একটা সম্পর্ক তৈরি হয়েছিল প্রায় 5 বছর আগে। মনু প্রীতিকে প্রথম দেখেছিল, মনুর মা একটা জিন্স তৈরির কারখানাতে কাজ করে, সেখানে প্রীতিও কাজ করে। সেখানে মনু মায়ের সাথে দেখা করতে গিয়ে মায়ের যে সহকর্মী প্রীতি, তার সাথে আলাপ হয়। আলাপের পর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা বাড়ে, নাম্বার আদান প্রদান হয়, তারপরে একা ঘুরতে যাওয়া, একা দেখা করা ইত্যাদি হয়। মনুর বাড়িতে মনুর স্ত্রী আছে, মনুর 2 মেয়ে আছে। মনু তাদের সাথে থাকতে চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় প্রীতি যাদবের সাথে। প্রীতি যাদবের মতটা অন্য। প্রীতি যাদব চাইছে সে নিজের হাজবেন্ডের কাছে ডিভোর্স নেবে, মনুও নিজের ওয়াইফের কাছে ডিভোর্স নিক, তারপরে তারা দুজন বিয়ে করবে। প্রীতি এখন মাঝে মাঝেই মনুর কাছে টাকা পয়সা চাইছে। শুধু তাই নয়, প্রীতি একটা ভাড়ার ঘরে নিজের 2টো বাচ্চাকে নিয়ে থাকে। প্রীতি আজকাল বলছে যে একটা প্লট কিনে আমাকে বাড়ি করে দাও, কারণ তুমি তোমার স্ত্রীকে বাড়ি তৈরি করে তাতে রেখেছো, তাহলে আমার জন্য বাড়ি তৈরি করতে হবে। রোজ প্রীতি এই ব্যাপারে মনুকে তাগাদা দেয়, জায়গা খোঁজা হলো কিনা।
আজকাল প্রীতি নিজেকে মনুর স্ত্রী বলেই মনে করছে। এই জন্য সে যখনই কোথাও মনুর যে অরিজিনাল স্ত্রী আছে তার সাথে আর মনুর যে দুজন মেয়ে আছে রাস্তাঘাটে কোথাও দেখা হলে তাদের সাথে ঝগড়াও করছে, যে ব্যাপারটা মনুর একদম ভালো লাগছিল না। ঘটনার দিন আগে থেকেই মনু মনে মনে প্ল্যানিং করেছিল যে জায়গা কেনা এক্ষুনি তার পক্ষে সম্ভব নয়, তার থেকে প্রীতি রোজ রোজ তাকে নানা রকম জিনিস চাইছে, তার থেকে প্রীতিকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। মনু প্রীতিকে বলে সে একটা প্লট দেখেছে, তার জন্য সেই প্লটটা দেখতে যেতে হবে। সে 5 নভেম্বর 2025 দুপুর বেলায় 3টের সময় প্রীতিকে নিতে আসে নিজের বাস নিয়ে প্রীতির বাড়ির সামনে। প্রীতি সেই বাসে উঠে বসে মনুর সাথে। মনু তাকে নয়ডাতে একটা প্লট দেখাতে নিয়ে যায়, যে প্লটটা দেখে তাদের পছন্দ হয়। প্রীতিকে মনু বলে এই প্লটটাতেই সে বাড়ি করবে প্রীতির জন্য। ওই এরিয়া থেকে একটু দূরে একটা সিএনজি পাম্প আছে, সেই পাম্পের পেছনে তারা দাঁড়ায়। দাঁড়াবার পরে মনু যায় প্রীতির জন্য খাবার কিনতে। সে খাবার হিসাবে পরোটা আর ম্যাগি কিনে আনে। পরোটা তারা দুজনেই খেয়েছিল, তবে ম্যাগিটা প্রীতি খেতে চায়নি। ম্যাগি সে খেতে চায়নি এই ব্যাপারটার জন্যই রেগে গিয়ে মনু তার গলায় আঘাত করে। আঘাতটা করেছিল প্রীতির বাড়ি থেকে সে একটা ধারালো অস্ত্র বেরিয়ে আসার সময় প্রীতির নজর বাঁচিয়ে নিজের বাসে রেখেছিল। সেটাও কিন্তু প্ল্যান মোতাবিক সে করেছিল। পরবর্তীকালে যদি সে ধরা পড়ে প্রীতির বাড়ির অস্ত্রতেই প্রীতিকে মারা হচ্ছে, তার মানে প্রীতির বাড়িতে এসে কেউ এই ঘটনা ঘটিয়েছে বা প্রীতির হাজবেন্ড জয় কিষান ঘটিয়েছে, এমনটা দেখাবার জন্য সে করেছিল। যাই হোক, সে প্রীতিকে মেরে ফেলে। তারপর সে জানতো যে হাত আর পায়ের ফিঙ্গারপ্রিন্ট থাকলে অপরাধীকে খুব সহজেই নাকি ধরা যায়, সেই জন্য সে হাতের আর পায়ের পাতাটা সেই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে, মাথাটাকেও আলাদা করে। শরীরটাকে রেখে দেয় বাসের মধ্যে লুকিয়ে। বাসের দরজা অলরেডি বন্ধ, বাসটা পুরোপুরি তারই ছিল, সেই চালাতো, যেখানে ইচ্ছা নিয়ে যেত। আশ্রমের কাজ করত, সাধারণ লোকজন তাতে যাতায়াত করতো না। আশ্রমে যে সমস্ত লোকজনেরা আসে বা যায় বা আশ্রমের বিভিন্ন সাধুরা যেখানে যায় তখন ওই এসি বাসটা ইউজ করা হতো। বাকি সময় সে নিজের গাড়ির হিসাবেই ব্যবহার করতো ওই বাসটাকে। এবার কিন্তু ধীরে ধীরে অন্ধকার বাড়ছিল। রাত্রেবেলায় সে নয়ডা থেকে গাজিয়াবাদ যায়। গাজিয়াবাদের সিদ্ধার্থ নগর বলে একটা নির্জন এরিয়া, সেখানে গিয়ে মাথা, হাত, পা ইত্যাদিকে সে রাস্তায় ফেলে বারবার সেটার উপরে বাসটাকে চালায়। সে একদম জিনিসগুলোকে গুঁড়ো করে ফেলেছিল। তারপরে সেটাকে নিয়ে সে একটা নালায় ফেলে দিয়েছিল। তারপরে সে বাসটাকে নিয়ে চলে এসেছিল ওই এলাকাতে যেখান থেকে প্রীতি যাদবের বডিটা পাওয়া গেছিল। সেখানে আসার পর শরীরে একটাও জামা কাপড়ও রাখেনি, তার একটাই কারণ, জামা কাপড় দেখে যদি বডিটা শনাক্ত করতে পারে কেউ, সেই জন্য। তারপরে বডিটাকে ওই নালাতে ফেলে গাড়িটাকে নিয়ে সে চলে গেছিল। যাওয়ার পরে 4 বার ধোয়া হয়েছিল বাসটাকে, বাসের ভেতর, বাসের বাইরে, বাসের চাকা, সমস্ত কিছু ধুয়েছিল। কিন্তু সে পুলিশকে সবটা অতি সহজেই বলে ফেলেছিল, কারণ সে বলেছিল এই ঘটনা যখন সে ঘটিয়ে ফেলেছিল তারপরে তার মনে হয়েছিল তার এরকম করা উচিত না। তারপরে সে এটাও ভেবেছিল এবার সে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষটা স্বীকার করবে, কিন্তু শেষ পর্যন্ত সে পুলিশের কাছে যেতে পারেনি। তবে সে জানতো সে খুব শীঘ্রই ধরা পড়বে, আর সে মনে ভেবেই রেখেছিল যদি ধরা পড়ে তাহলে সে সব পরিষ্কার পুলিশের কাছে বলে দেবে। সে সেটাই করেছিল। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে রয়েছে। তার গাড়ির চাকা থেকে রক্তের চিহ্ন পাওয়া গেছে।
সেই বডিটার ডিএনএ টেস্ট হয়েছে, বাচ্চাদের সাথে ম্যাচ করে গেছে, বোঝা গেছে যে ওটা সত্যি সত্যি প্রীতি যাদবের বডি। ভবিষ্যতে বোঝা যাবে প্রীতিকে নির্মমভাবে শেষ করে দেওয়ার জন্য মনু সোলাঙ্কি কি শাস্তি পেত। ঘটনাটা শোনার পরে নিজেদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবে। খুব ভালো থাকবে।